আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে আলোচনা করব এবং তার কাহিনীগুলো সংক্ষেপে বর্ণনা করব। আমাদের প্রথম যে উপন্যাসটি সেটি হলো হাঙর নদী গ্রেনেড, যেটি লিখেছেন হলো সেলিনা হোসেন। তো সেলিনা হোসেনের এই উপন্যাসটি প্রথম প্রকাশ পায় 1976 সালে। তো উপন্যাসটি যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হলো বাংলা কথা সাহিত্যের সুপরিচিত ব্যক্তিত্ব সেলিনা হোসেন 1947 একবিংশ শতাব্দীর বদলে যাওয়া বাংলাদেশের সমাজ বাস্তবতার যেসব কথা সাহিত্যিকের লেখায় গভীরভাবে মূর্ত হয়ে উঠেছে, সেলিনা হোসেন তাদেরই একজন। প্রায় 4 দশক ধরে সাহিত্য চর্চার সাথে জড়িত এই কথা সাহিত্যিকের রচনার ভাণ্ডার বিশাল। 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামকালে কাহিনী নিয়ে রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি সেলিনা হোসেনের এক অসাধারণ রচনা। এই উপন্যাসে তিনি মুক্তিযুদ্ধকালে গ্রামীণ জীবনের ঘটনা প্রবাহে সুনিপুণ ছবি অঙ্কন করেছেন। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আছে বুড়ি চরিত্রটি। হলদিঘা গ্রামের দুরন্ত কিশোরী বুড়ি, নিতান্তই অল্প বয়সে বিয়ে হয় বিপত্নিক চাচাতো ভাই গফুরের সাথে। সে গফুরের আগের বউ থেকে সম্পূর্ণ ভিন্ন। কখন কি বলে কি করে তা বোঝা গফুরের পক্ষে কষ্টসাধ্য। তবু গফুর বা বুড়িকে খুশি রাখতে সদা তৎপর থাকে। বুড়ির কিশোরী সুলভ আচরণ গফুর ধৈর্যহারা হয় না, বরং বুড়িকে তার স্বাধীনতায় গড়তে দেয়। গফুরের আগের ঘরের দুই ছেলে সলিম ও কলিম। কলিমের সাথে বুড়ির সম্পর্ক ছিল খেলার সাথী সুলভ। গফুরের সাথে বিয়ে হয় সেই সম্পর্ক বদলে যায়। বয়স বাড়ার সাথে সাথে বুড়ি গর্ভজাত সন্তানের মুখে মা ডাক শুনতে উদ্গ্রীব হয়। দীর্ঘ 8 বছর পর বুড়ির নিজেরও একটি ছেলে সন্তান হয়, কিন্তু সে ছেলে আর 10টা শিশুর মতো নয়। সে বাঘ ও শ্রুতি প্রতিবন্ধী। তার নাম রইস। এরই মধ্যে মারা যায় গফুর, ছেলেরা বড় হয়। বুড়ি সলিমকে বিয়ে দেয় রমিজার সাথে। কলিমের বিয়ে পাকাপাকি করার সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। বন্ধ হয়ে যায় বিয়ের আলোচনা। যুদ্ধের ঢেউ হলদিঘা গ্রামেও লাগে। সলিম মুক্তিযুদ্ধে যায়, কলিম পরিবারের দেখাশোনা করে। সলিম যুদ্ধে যাওয়ার 2 দিন পরে স্টেশনে যাওয়ার বড় রাস্তা দিয়ে মিলিটারিরা আসে হলদিগায়ে। নদীর ধারে মিলিটারি ক্যাম্প করে। এদিকে সলিম মুক্তিযুদ্ধে যাওয়ার খবর গ্রামের মনসুর মেম্বার মিলিটারির কাছে পৌঁছে দেয়। মিলিটারিরা সলিমকে খুঁজে বেড়ায়। সলিমকে না পেয়ে শেষে কলিমকে ধরে নিয়ে যায়। সলিমের তথ্য ও মুক্তিবাহিনীর খবর উদ্ধার করতে না পেরে কলিমকে পাকিস্তানি সৈন্য ও দোসররা বুড়ির সামনে নির্মমভাবে হত্যা করে। বুড়ির ছেলেকে সাহস দিয়ে বলে, কলিম, তোর ঘাড়টা ঝুলে পড়েছে কেন? তুই একবার আমার দিকে চোখ তুলে তাকা, সাহসী বারুদ জ্বালা, দৃষ্টি ছড়িয়ে দে হলদি গায়ের বুকে, মুছে যাক মহামারী, বন্যা, খরা, দুর্ভিক্ষ। হলদি গায়ের মাটি নতুন পলিমাটিতে ভরে উঠুক। কয়েকদিন পর পাশের বাড়ির হাফেজ ও কাদের মুক্তিবাহিনীতে যোগ দেয়। মিলিটারিরা এই খবর পেয়ে তাদের বাবা রমজান আলীকে ধরে নিয়ে যায়। বুড়ির বুকের ভেতরে আগুন জ্বলে। এরই মধ্যে হাফেজ ও কাদেরের নেতৃত্বে মিলিটারি ক্যাম্পে আক্রমণ করে একদল মুক্তিযোদ্ধা, কিন্তু গুলি ফুরিয়ে যাওয়ায় হাফেজ ও কাদের আশ্রয় নেয় বুড়ির ঘরে। মিলিটারিরা পিছনে পিছনে ছুটে আসে। বুড়ি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। বুড়ি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী ছেলে রইসের হাতে এলএমজি তুলে মিলিটারির সামনে দাঁড় করিয়ে দেয়। মিলিটারিরা মুক্তিযোদ্ধা ভেবে রইসকে মায়ের সামনে গুলি করে হত্যা করে। বুড়ি বলে, তুই আমাকে একদিনও মা বলে ডাকিসনি রইস। আমি জানি একটু পরেই হলদি গায়ের মাটি তোকে বুকে টেনে নেবে। তুই আর কোনোদিন মা বলে ডাকবি না। আমিও আর অপেক্ষায় থাকবো না। কৈশোরে যৌবনে যে স্বপ্ন আমাকে তাড়িত করতো, বার্ধক্যে যে স্বপ্ন আমি মুছে ফেলেছিলাম, এখানেই তার শেষ। রইস তাই আমার কত আদরের, কত ভালোবাসার, কত সাধনার ধন রে। তবু তোকে নিয়ে আমার বুকে কাটা ছিল, আজ আমি তোর রক্তে সে কাটা উপড়ে ফেললাম। নিজের সন্তানের জন্য দুঃখ না করে মুক্তিযোদ্ধাদের বাঁচানোর আনন্দে বুড়ি পরিতৃপ্তির হাসি হাসে। বুড়ি বলে, ওরা না বাঁচলে আমাদের বাঁচাবে কে? উপন্যাসের প্রধান চরিত্রের সাথেই যেন মিশে আছে এক নদী, যে নদী মেয়েটিকে স্বপ্ন দেখায় ভবিষ্যৎ আর স্বপ্নের জাল বুনতে শেখায়। গ্রেনেডের অপর নাম মুক্তিযুদ্ধ, আমাদের গর্বের 71। এক পাল হাঙর
গোগ্রাসে গিলতে এসেছিল আমাদের স্বপ্নের ৭১কে। নদী ও গ্রাম বাংলার শান্ত পরিবেশ এবং এক রাজ্য স্বপ্ন চোখে নিয়ে বেঁচে থাকা এক নারীর সাথে ৭১-এর চমৎকার মেলবন্ধন দেখানো হয়েছে এই উপন্যাসে। উপন্যাসের এই বুড়ি চরিত্রটির ভেতরে বাংলাদেশের স্বাধীনতার স্বাদ নানামুখী ক্রিয়া তৈরি করে। বিস্তৃত পটভূমিতে লেখা হাঙর নদীর গ্রেনেড উপন্যাসে গ্রামীণ জীবনযাত্রা, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পরিণতি, আকাঙ্ক্ষা, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, রাজাকার বাহিনীর অপতৎপরতা অতি সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। হলদিগায়ের প্রতীকী অবস্থানও উপন্যাসে সার্থকভাবে উঠে এসেছে। মূলত বুড়ি চরিত্রের মধ্য দিয়ে লেখিকা অবরুদ্ধ দেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন। এই সম্পর্কে বিশ্বজিৎ ঘোষ বলেন, উপন্যাসের নায়িকা বুড়ি মুক্তিযুদ্ধে উৎসর্গ করেছে প্রাণ প্রতিম সন্তানকে এবং এভাবেই সে আত্মকেন্দ্রিক চিন্তা থেকে মুক্ত হয়ে পৌঁছে গেছে জাতীয় মুক্তি সংগ্রামের রক্তিম স্রোতে। সেলিনা হোসেন মুক্তিযুদ্ধকে মূল কাহিনী না রেখে একজন নারীর মায়ের ওই সময়ের মানসিকতা বা ছোট থেকে বড় হওয়াকে মূল কাহিনী হিসাবে দেখেন কাহিনী হিসাবে রেখেছেন। বুড়ি চরিত্রের চিত্রণ বা ছোটবেলার কিছু করে দেখানোর স্পৃহা যেভাবে উপন্যাসে ব্যক্ত হয়েছে, উপন্যাসের শেষে এসে যেভাবে তা বলিদানের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে, তাতে যেন ফুটে উঠেছে ১৯৭১ সালে লাখো নারীর আত্মত্যাগ। তো এটাই ছিল এই হাঙর নদী গ্রেনেডের মূলত কাহিনী। এবং এখানে আমরা দেখতে পাই যে যে বুড়ি নামের একটি তরুণী, তার চাচাতো ভাই বিপত্নিক হয় এবং এই তরুণীর সাথে বিয়ে হয় তার এই চাচাতো ভাইয়ের সাথে। তার নাম ছিল গফুর। তো এই গফুর যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে যখন হচ্ছে গফুরের অন্য দুই সন্তান, তার মধ্যে ছিল হচ্ছে সলিম এবং কলিম। সলিম মুক্তিযুদ্ধে যোগদান করে এবং সলিম ছিল বিবাহিত, কিন্তু কলিমের তখন মানে বিবাহ পাকাপাকি হয়, কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধ মূলত শুরু হয়। কিন্তু সলিমকে খুঁজতে এসে মিলিটারিরা কলিমকে তুলে নিয়ে যায়, কারণ তার ভাই। এবং কলিমকে এই হচ্ছে বুড়ির যে হচ্ছে তার সৎ মা, তার সামনেই মেরে ফেলা হয়। এবং যখন হচ্ছে বুড়ির ঘরে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয়, তখন পাকিস্তানি বাহিনীরা খুঁজতে আসে। তখন এই বুড়ির ছেলে প্রতিবন্ধী রইস, তার হাতে এই বুড়ি একটি অস্ত্র তুলে দেয় এবং সে বলে এই হলো মুক্তিযোদ্ধা। এবং তখনই আহ, পাকিস্তানি বাহিনীরা তার এই প্রতিবন্ধী ছেলেকে তার চোখের সামনে মেরে ফেলে। তো এটা একটি বাস্তব গল্প অবলম্বনে লেখা। এটা ছিল হচ্ছে যশোরের কালীগঞ্জ গ্রামে ঘটেছিল এই কাহিনীটা। তো সেলিনা হাসান সাংবাদিকতার কারণে এই কাহিনীটি সে উপন্যাস আকারে রূপদান করেছে। তো চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তো এই উপন্যাসটি আশা করি জানার ফলে আমাদের আসলে কোশ্চিন ভুল হতে বা হাঙর নদী গ্রেনেড কি ধরনের উপন্যাস সেটি জানতে আর কখনো ভুল হবে না আমি মনে করি।